হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাবাস ইংলিশ স্কুল। আজকে আমাদের টপিকস হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন নিয়ে অনেকেরই তোমাদের কনফিউশন থাকে। আমরা যদি একটু ছবির মাধ্যমে প্রিপারেশন গুলো দেখি তাহলে দেখবে যে জিনিসটা ইজি হয়ে গেছে। আচ্ছা, একটা নাউনের প্লেসমেন্টটা কোন জায়গায় সেটার উপরে বেস করে আমরা প্রিপোজিশন গুলো বসাবো। দেখো, অন অন কখন বসে? যখন কোনো একটা, এখানে একটা বক্স ব্যবহার করেছি আর একটা বল এখানে আছে। এটা দোনোটাই এখানে জাস্ট একটা সিম্বল হিসাবে ইউজ হয়েছে, যে কোনো জিনিস হতে পারে। সো কোনো একটা, ধর বলটা এই বক্সের উপরে উপরে আছে এবং বক্সের তলদেশে লেগে আছে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা অন ইউজ করি। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য বুক ইজ অন দ্য টেবল। কজ বই যখন টেবিলের উপরে থাকে তখন সেটা টেবিলের উপরে লেগে থাকে, তাই না? আচ্ছা, তাহলে অন টুটা কখন হয়? যখন কোনো একটা কিছু এটার উপরে ল- গতির সাহায্যে লাফ দিয়ে এসে পড়ে। এইভাবে, এই যে দেখো অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি, এইভাবে এসে পড়ে। এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা বলি, শি জাম্পড হি জাম্পড অন টু দ্য চেয়ার। দেখো, এখানে কিন্তু আর এটা হবে না যে শি জাম্পড অন দ্য চেয়ার, না। এখানে সে বাহির থেকে বা অন্য জায়গা থেকে সে লাফ দিয়ে চেয়ারের উপরে এসেছে। তাহলে এই জায়গাটাতে আমরা কি ইউজ করব? অন টু। তাহলে অন আর অন টু এর পার্থক্যটা বুঝতে পেরেছো? একটা হচ্ছে তলদেশে একদম সংলগ্ন অবস্থায় আছে, আর একটা হচ্ছে কোনো একটা জায়গা থেকে গতির মাধ্যমে ওইটার উপরে এসে পড়ল। এখন ইন কি? ইন অর্থ ভিতরে। কোনো একটা কিছুর একদম ভেতরে জিনিসটা থাকলে তখন আমরা ইন ইউজ করি। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দ্য কিজ আর ইন দ্য ড্রয়ার। ড্রয়ারের ভেতরে চাবিগুলো আছে, তাই না? এটা একটা আবদ্ধ জায়গায় বা ভিতরে আছে, সেজন্য আমরা এখানে ইন ইউজ করেছি। তাহলে অন, অন টু, ইন। ছবিগুলো যদি একবার ব্রেইনে ঢুকায় ফেলতে পারো তাহলে দেখবা যে এই জিনিসগুলো আর ভুল হবে না। এইবার দেখো, বলটা এই বক্সের নিচে আছে, তাই না? তাহলে সেটা কি? আন্ডার। এমনিতেও আমরা জানি আন্ডার অর্থ নিচে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি, দ্য শু দ্য শুজ আর আন্ডার দ্য চেয়ার। চেয়ারের নিচে জুতাগুলো আছে। ক্লিয়ার? এখন দেখো, ওভার আর অ্যাভোভ, এই দুটাতে একটু কনফিউশন থাকে, জিনিসটা একটু ক্লিয়ার হও। ওভারও উপরে থাকলে, অ্যাভোভও উপরে থাকলে, তাহলে পার্থক্যটা কোন জায়গায়? দেখো, এখানে কতগুলো পাখি এঁকেছি, তাই না? এই যে দেখো, এই বক্সটার উপরে এই পাখিগুলো উড়ে যাচ্ছে, কিন্তু এই বক্সটার উপরে এই যে ল্যাম্প লাইটটা, সেই ল্যাম্প লাইটটাকে উড়ছে, ঘুরছে, হাঁটছে, দৌড়াচ্ছে না। এটা স্থির অবস্থায় আছে, তাই না? এই পাখিগুলো হচ্ছে গতিশীল। এই পাখিগুলো গতিশীল অবস্থায় আছে, কিন্তু ল্যাম্পটা স্থির অবস্থায় আছে। তাহলে উপরে থাকবে, কিন্তু উপরে স্থির অবস্থায় থাকলে আমরা অ্যাভোভ ইউজ করব, উপরে গতিশীল অবস্থায় থাকলে আমরা ওভার ইউজ করব। ঠিক আছে, একটু এক্সাম্পল দেখি, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য হাউস। বাড়িটির উপরে বার্ডগুলো উড়ছে। আর অ্যাবোভটা কি হবে তাহলে? দ্য ল্যাম্প ইজ হ্যাঙ্গিং অ্যাবোভ দ্য টেবিল। টেবিলের উপরে ল্যাম্পটি হ্যাঙ্গিং অবস্থায় আছে। তাহলে ওভার আর অ্যাবোভ আমরা বুঝেছি, দুইটাই উপরে, কিন্তু যদি নাউনটা গতিশীল থাকে তাহলে আমরা ওভার বলবো, যদি নাউনটা স্থির থাকে তাহলে আমরা অ্যাবোভ বলবো, আর নিচে থাকলে আন্ডার। ওকে, আমরা পরের তিনটা ছবি দেখি। বিলো, বিলো মানে নিচে।
আচ্ছা, এখন এই আন্ডার আর বিলোর পার্থক্যটা একটু বুঝি। আন্ডার মানেও নিচে, বিলো মানেও নিচে। তাহলে পার্থক্যটা কোথায়? আন্ডার বলতে আমরা বুঝাই জাস্ট কোনো একটা কিছু নিচে আছে জিনিসটা। ঠিক আছে? একদম জাস্ট নিচে। আর বিলো বলতেও নিচেই জিনিসটা, যেমন তুমি এক্সাম্পলটা দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরো, দ্য বোট ইজ সেইলিং বিলো দ্য ব্রিজ। ব্রিজটার নিচ দিয়ে নৌকাটা যাচ্ছে। নিচ দিয়ে যাচ্ছে, অনেকখানি গ্যাপ। এটা কিন্তু বেসিক্যালি তোমার ব্রিজের নিচে না, ও নিচ দিয়ে যাচ্ছে। এই বিলো আর আন্ডারের পার্থক্যটাই হচ্ছে এই জায়গায়। দ্য শুজ আর আন্ডার দ্য চেয়ার, ও বেসিক্যালি চেয়ারের নিচে আছে, কিন্তু ও হচ্ছে নিচ দিয়ে যাচ্ছে। এটা ব্যাপারটা এরকম না যেটা গতিশীল, ও নিচে দাঁড়িয়েও থাকতে পারতো, কিন্তু ওটা ওর নিচে আছে। ঠিক আছে? এটা একটু অনেকটা কাছাকাছি। ধরো একটা চেয়ার বা একটা টেবিল যেটার আসল নিচ আছে, তলা আছে, সেই তলাতে ও আছে। কিন্তু বিলো হচ্ছে নিচে। আমরা বিলো দিয়ে আরো একটা এক্সাম্পল দেখব। যখন আমরা এক্সারসাইজ প্র্যাকটিস করব তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এবার এই দুটো ছবি দেখো। ইনটু, আউট অফ। একটা হচ্ছে তুমি বাহির থেকে এই বক্সের ভিতরে ঢুকছো। আরেকটা হচ্ছে বক্স থেকে তুমি বাহিরে বের হয়ে যাচ্ছ। এইজন্য এটা ইনটু আর এটা হচ্ছে আউট অফ। এক্সাম্পল দেখি। He walked into the room. He walked into the room. সে বাহির থেকে রুমের ভিতরে ঢুকলো। He walked in the room না। Walked in the room মানে হচ্ছে সে রুমের ভিতরেই হাঁটাহাঁটি করছে। কিন্তু না, সে বাহিরে ছিল, সে বাহির থেকে এইটার ভিতরে ঢুকলো। এজন্য into হয়েছে। যদি আমরা আউট অফ দেখি, he came out of the রুম। সে রুম থেকে বের হয়ে আসলো। ক্লিয়ার এটা? ইনটু কখন হয়? বাহির থেকে ভিতরে গেলে, আউট অফ ভেতর থেকে বাহিরে গেলে। আচ্ছা, এরপরে দেখো টু আর টুয়ার্ডস। টু আর টুয়ার্ডস এর মধ্যে কোথায় কনফিউশনটা হয়? টু হচ্ছে যখন কোনো নাউনটা এই যে বক্সটা, এটার এই একদম সরাসরি এইটার এই জায়গাতেই আসতেছে। ঠিক আছে? আর টুয়ার্ডস এর ক্ষেত্রে কি হয়? যে এই বলটা তোমার বা কোনো একটা কিছু এই বক্সের দিকে যাচ্ছে। কিন্তু নট নেসেসারি যে আমরা এই জায়গাটায়, ধরো এটাকে যদি আমি একটা পার্ক ধরি আর এটা যদি একজন মানুষ হয়, এই মানুষটা এই যে পার্কে যাচ্ছে, তখন যদি এমন হয় পার্কে যাচ্ছে তখন টু। যদি আমরা বলি পার্কের দিকে যাচ্ছে তখন কি হয়ে যাবে? টুয়ার্ডস হয়ে যাবে। যেমন এক্সাম্পল যদি দেখি, I am going to the store. আমি স্টোরে যাচ্ছি। আমি স্টোরেই যাচ্ছি। ঠিক আছে? কিন্তু এই জায়গাটায় এক্সাম্পল কি হবে? ধরো যে she is walking towards the park. সে পার্কের দিকে হাঁটছে। সে পার্কের দিকে হেঁটে যাচ্ছে। কিন্তু নট নেসেসারি যে সে পার্কে যাচ্ছে। সে পার্কের পাশে আরেকটা দোকানে যেতে পারে। সে পার্কের পাশে গিয়ে বসে থাকতে পারে। সে পার্কের দিকে যাচ্ছে। আমরা অনেক সময় বলি না যে আমরা বাজারের দিকে যাচ্ছি, আমরা স্কুলের দিকে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা টুয়ার্ডস টা ইউজ করব। আর যদি আমরা এক্সাক্টলি ওই জায়গাটাতেই যাই তখন আমাদের কি হবে? টু হবে। হোপ টু আর টুয়ার্ডস এর পার্থক্যটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এখন আসো থ্রো। থ্রো হচ্ছে কোনো একটা কিছুর একদম বুক চিরে এর মধ্য দিয়ে যদি আমরা চলে যাই, সেই ক্ষেত্রে আমরা থ্রো ইউজ করব। ঠিক আছে? ধরো যে এটাকে যদি আমরা এখন একটা জঙ্গল চিন্তা করি, এই জঙ্গলের ভিতর দিয়ে কোনো একটা এনিমেল চলে গেল। ঠিক আছে? সেখানে আমরা থ্রো ইউজ করছি। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল গুলো দিলে কি হয়? মানে বুঝতে ইজি হয়। সিনারিটা তোমরা ফিল করতে পারো। দ্য কার ড্রোভ থ্রো দ্য টানেল। টানেল চেনো তোমরা? টানেলের ভেতর দিয়ে গাড়িটা চালিয়ে গিয়েছিল। তাই না? টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। ভেতর দিয়ে গেলে আমরা থ্রো ইউজ করব। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা
পাশ দিয়ে আমরা যাচ্ছি তখন কি আসবে? অ্যালং। এক্সাম্পলটা একটু দেখি তারপরে বোঝাচ্ছি। দে ওয়াকড অ্যালং দ্য বিচ। আমরা কক্সবাজারে যখন যাই সমুদ্রের বিচের পাশ দিয়ে বিচ ধরে আমরা হেঁটে যাই না? ধরো এটা যদি সমুদ্র হয় এবং এই যে আমরা সমুদ্রের বিচ ধরে পাশ দিয়ে যাচ্ছি বা একটা আমরা রোড ধরে যাচ্ছি। রোডের পাশ দিয়ে ফুটপাতের পাশ দিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে হচ্ছে অ্যালোং। আর বুক চিরে ভিতর দিয়ে যদি তুমি চলে যাও সেই ক্ষেত্রে আসবে থ্রো। তাহলে এই ছিল ১৩ টা প্লেসমেন্টের উপরে আমাদের প্রিপোজিশন, যেটা একটা নাউন আরেকটা বস্তুর সাথে তার প্লেসমেন্টটা কিরকম সেটার উপরে ভিত্তি করে আমরা এই প্রিপোজিশনগুলো ইউজ করি। আমাদের এগুলো আরো ভালো করে বুঝার জন্য বা আমরা কতটুকু বুঝেছি এটা জানার জন্য আমাদেরকে আসলে কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করতে হবে। তো চলো আমরা একটা এক্সারসাইজ প্র্যাকটিস করি। দেখি তোমরা এটা পারো কিনা। দেখো, প্রথম এক্সারসাইজে আমরা কি বলেছি? দ্য প্লেন ইজ ফ্লাইং ড্যাশ দ্য ক্লাউডস। প্লেনটা ক্লাউডসের সাথে তার প্লেসমেন্টটা কিরকম হবে? অবশ্যই সে ক্লাউডস এর উপর দিয়ে এসে চলে যাচ্ছে। এখন প্লেনটা যে যাচ্ছে, প্লেনটা কিন্তু স্থির না, তাই না? প্লেনটা তো ক্লাউডস এর উপর দাঁড়িয়ে নাই। প্লেনটা ক্লাউডস এর উপর দিয়ে উড়ে যাচ্ছে, ফ্লাই করে যাচ্ছে। তার মানে গতিশীল। আর গতিশীল থাকলে আমরা কি ইউজ করব? এক্সাক্টলি, ওভার। তাহলে দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার দ্য ক্লাউডস। এখানে কিন্তু আমরা অ্যাবোভ বলি নাই, তাই না? অ্যাবোভ অর্থও কিন্তু উপরে, কিন্তু এখানে কি হবে? ওভার হবে, কারণ প্লেনটা গতিশীল অবস্থায় ছিল। দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ব্রিজ। ব্রিজের নিচে দিয়ে রিভারটা ফ্লো করছে। তাহলে কি হবে? দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ। আন্ডার, নিচে, আন্ডার দ্য ব্রিজ। দে আর প্লেইং ড্যাশ দ্য প্লেগ্রাউন্ড। বা তারা খেলছে, কোথায় খেলছে? প্লেগ্রাউন্ডে খেলছে, প্লেগ্রাউন্ডের মাঝে গিয়ে খেলছে, তাই না? তাহলে কি হবে? দে আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। দে আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। দ্য বার্ডস আর সিটিং ড্যাশ দ্য ট্রি ব্রাঞ্চেস। গাছের ডালে পাখিগুলো বসেছিল। এখানে কি ইন হবে? না, ডালের সাথে একদম সংলগ্ন অবস্থায় মানে লেগেছিল, তাই না? তাহলে কি হবে? আমরা কি জানি? অন। দ্য বার্ডস আর সিটিং অন দ্য ট্রি ব্রাঞ্চেস। দ্য ট্রেজার ইজ বুরিড। বুরিড মানে কি? মানে গর্ত করে যে আমরা কবর দিয়ে রাখি বা ভিতরে থাকে আর কি। দ্য ট্রেজার, ঠিক আছে? খাজানাটা কোথায় দাফন করা ছিল? এখানে দেখো, আন্ডার হবে মানে গ্রাউন্ড, মানে মাটির নিচে, তাই না? এখন এই যে নিচেটা, এটা আন্ডার হবে না বিলো হবে বলো? এটা বিলো হবে। এটা আমাদেরকে বুঝতে হবে। দ্য ট্রেজার ইজ বুরিড বিলো দ্য গ্রাউন্ড। ঠিক আছে? এটা কিন্তু আন্ডার দ্য গ্রাউন্ড না, এটা বিলো দ্য গ্রাউন্ড। হি ওয়াকড ড্যাশ দ্য রোড। হি ওয়াকড কি হবে? রোডে আমরা কি করি? রোড ধরে আমরা হেঁটে যাই, তাই না? রোড ধরে হেঁটে যাই, রোডকে ফলো করে আমরা হেঁটে যাই। সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম সেক্ষেত্রে অ্যালোং ইউজ হবে। হি ওয়াকড অ্যালোং দ্য রোড। দ্য ফটো ফ্রেম ইজ ড্যাশ দ্য ক্লক। ফটো ফ্রেমটা ক্লকের নিচে। নিচে হলে কি? বিলো না আন্ডার? এখানে কিন্তু এটা আন্ডার হবে না, কজ ক্লক একটা ঘড়ি যেটা ওয়ালে লাগানো আছে, ওটার কিন্তু কোনো আন্ডার হয় না, ওটার নিচে না। এখানে এই নিচে বলতে আমরা এখানে বিলো ইউজ করছি। ঠিক আছে? দ্য ফটো ফ্রেম ইজ বিলো দ্য ক্লক। দ্য পেইন্টিং ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য ফায়ারপ্লেস। ফায়ারপ্লেস, ফায়ারপ্লেস তো চিনো, ওই যে আগুন ধরিয়ে রাখে যে, হ্যাঁ, সেটার উপরে তাহলে একটা পেইন্টিং ঝুলছে। এখন এখানে উপরে বলেছে, তাহলে ওভার হবে নাকি অ্যাবোভ হবে? বলো? ঝুলছে, তাই না? ঝুলছে মানে কি? মানে এটার উপর টাঙিয়ে রাখা আছে। ঝুলছে মানে ও তো আর এমনি ঝুলছে না, তাই না? ও কিন্তু গতিশীল না। ও ওই জায়গায় স্থির অবস্থায় ওয়ালে ওকে টাঙিয়ে রাখা হয়েছে। তাহলে অ্যাবোভ। আরেকবার আমরা একটু দেখি। The plane is flying over the clouds. The river flows under the bridge. They are playing in the playground. The birds are sitting on the tree branches. The treasure is buried below the ground. He walked along the road
The photo frame is below the clock. The painting is hanging above the fireplace. Hope এই পর্যন্ত তোমরা সবাই বুঝেছো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।